আচ্ছা স্যার, আমাদের আজকের টপিক হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে। তো মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে যদি আমরা কথা বলতে যাই, আমরা আসলে যে জিনিসগুলো আজকে মোটামুটি দেখবো সেটা হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড দেখবো, দেন হচ্ছে আমরা এই অ্যাড্রেস স্পেস নিয়ে কথা বলবো, তারপর ফাইনালি একটু পেজিং নিয়ে কথা বলতে বলবো। সো পেজিং নিয়ে আজকে মোটামুটি আমাদের কিছুক্ষণ চলবে। আমরা হোপফুলি 20 পেজ পর্যন্ত কভার করবো, 20 থেকে 22 পেজ পর্যন্ত কভার করবো। তারপরে শেয়ার্ড পেজ থেকে আমরা হচ্ছে নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। তো আমরা যদি শুরু থেকে যাই, যে কম্পিউটারের মেমোরির ক্ষেত্রে যদি আমরা কথা বলি, ঠিক আছে। তো এখানে দেখেন ফার্স্ট লাইনটা যেটা বলছে যে শুরুতে যে কাজটা করা লাগবে, আমরা মানে ডিস্ক থেকে একটা জিনিস সবার শুরুতে আমরা মেমোরিতে নিয়ে আসি। ঠিক আছে, আমরা যে কোনো ফাইল যাই রাখি না কেন, কোনো একটা প্রোগ্রামকে যদি রান করতে চাই, তাহলে সবার আগে আমরা আসলে প্রোগ্রামটা তো আমার ডিস্কেই থাকে, তাই না? র্যামে তো আর কিছু রাখা যায় না। র্যাম তো হচ্ছে ভোলাটাইল মেমোরি, যে কারেন্ট চলে গেলেই র্যামের ডাটা ইরেজ হয়ে যাবে। সো প্রোগ্রামটাকে অবশ্যই আমার ডিস্ক থেকে মেমোরিতে নিয়ে আসা লাগবে। আচ্ছা ফাইন। তো ডিস্ক থেকে মেমোরিতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেটাকে হচ্ছে আমি একটা প্রসেসের রূপ দিব। ঠিক আছে। তো স্যার, আমরা যদি এই ফিগারটা দেখি আর কি, যে পরের যে ফিগারটা আছে, এই যে এটা, যে এইরকম আর্কিটেকচারের সাথে তো আমরা অলরেডি পরিচিত। হোপফুলি প্রসেসের ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম। স্যার। তো দেখেন স্যার, যে আমার এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রসেস। সাপোজ আমি ধরে নিই এটা হচ্ছে আমার ক্রোম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রোম, দেন এটা এটা হচ্ছে আমার ভিএস কোড। সো তারপর এটা ধরে নিই যে আরেকটা, এটা হচ্ছে আমার সাপোজ ধরেন যে ফায়ারফক্স কিছু একটা। তো এখন এই প্রত্যেকটা প্রসেসের যে কোডটা, সেই কোডটা তো বেসিক্যালি আসলে আমার হার্ড ডিস্কেই থাকে, তাই না? তো সেই কোডটাকে কিন্তু আমার যে ফার্স্ট কাজটা করার লাগে, আমি ফার্স্টে কোডটাকে আমি ডিস্ক থেকে আমি আমার যে মেইন মেমোরি বা র্যাম, সেটাতে আমি লোড করি। তো লোড করার পর তাকে আমি একটা জায়গা দিই। ঠিক আছে, দেখেন তার জন্য কিন্তু একটা লিমিট সেট করে দেওয়া আছে। একটা হচ্ছে বেস প্লাস লিমিট, একটা হচ্ছে জাস্ট বেস। মানে প্রত্যেকটা প্রসেসের জন্যই আমার একটা আপার লিমিট, একটা লোয়ার লিমিট সেট করে দেওয়া। তো এটা কি জন্য সেট করে দেওয়া সেটা আমরা একটু পরে দেখবো, যে এটা আসলে সেট করে দেওয়ার পিছনে একটা কারণ আছে। আচ্ছা, তো ফার্স্ট কাজ হচ্ছে সেটাই, যে প্রত্যেকটা প্রোগ্রামকে সবার আগে হচ্ছে আমি ডিস্ক থেকে নিয়ে আসবো, নিয়ে আসার পর সেটাকে আমি হচ্ছে যে একটা প্রসেস আকারে সিপিইউ তে রান করা। দেন স্যার, আমাকে একটা কোশ্চেনের আনসার দেওয়া লাগবে, যে আমার যে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সে আসলে আমার মেমোরির কোন কোন পার্ট গুলাকে অ্যাক্সেস করতে পারে। আম, এটা কি স্যার জানি? স্যার, মেইন মেমোরি তো হার্ড ডিস্কে তো অ্যাক্সেস করতে পারার কথা, র্যামও অ্যাক্সেস করতে পারার কথা আমার মনে হয়। হার্ড ডিস্ক যেটা আমার, যে এইচডিডি যেটা, সেটাকে কিন্তু আমার সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে না। ওকে স্যার। ঠিক আছে। তো সিপিইউ অ্যাক্সেস করতে পারে শুধু হচ্ছে আমার যে মেইন মেমোরি, মেমোরির আরেক নামই হচ্ছে স্যার র্যাম। ঠিক আছে। জি স্যার। তো এই যে র্যামটা, এই র্যাম এন্ড হচ্ছে এই যে রেজিস্টার গুলা, যে রেজিস্টার গুলা বেসিক্যালি নর্মাল কে, সেই রেজিস্টার গুলা, এইগুলা হচ্ছে আমার সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে। সিপিইউর কাছে এই পর্যন্তই অ্যাক্সেসটা এভেলেবল, আর কিন্তু কোনো অ্যাক্সেস এভেলেবল না। আচ্ছা, তো এখন সাপোজ ধরেন আমরা তো সবকিছু ইনিশিয়ালি র্যামে নিয়ে আসি, আমরা তো সবকিছু ডিস্কে রাখি বা সেকেন্ডারি মেমোরি যেটা থাকে সেটাই রাখি। দেন সেইটা থেকে আমি যে র্যামে নিয়ে আসবো, এই যে কাজটা, তারপর র্যাম থেকে ডাটাটাকে আমি সিপিইউ তে আমি সাপ্লাই দিই, সেম ভাবে সিপিইউ থেকে ডাটা নিয়ে আবার র্যামে স্টোর করব। এই যে মেমোরি রিলেটেড কাজটা, এই কাজটা করে হচ্ছে আমার মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে সেটাকে বলতেছি এমএমইউ, তার মানে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। সেই হচ্ছে আমার এই কাজটা করে। আচ্ছা, তো এখন আমরা একটা নাম শুনছি না, যে সাপোজ আমার পিসি যেটা, সেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ, বা হচ্ছে যে 4 গিগাহার্টজ, এরকম নাম শুনছি না স্যার সিপিইউর ইয়েস স্পেকট্রাম স্যার। দেখার সময়? ইয়েস তো স্যার। এটার মানে কি আসলে বলতে পারি? তা এটা তো ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে না? আম, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। তার মানে হচ্ছে যে সাপোজ আমি যদি 1 সেকেন্ড কাজ করি, মানে 1 সেকেন্ডে আমার যে প্রসেসরটা, সে হচ্ছে 2.4 × 10⁹টা ইনস্ট্রাকশন সে চালাইতে পারে। ঠিক আছে ইয়েস স্যার, স্যার। এরকম।
যে 2.4 ইন্টু 10⁹ এতটুকু সাইকেল সে কমপ্লিট করে, সেটা হচ্ছে আমার গিগাহার্টজ। তো এখন এই যে কাজটা বললাম যে আমার সিপিইউ সরাসরি রেজিস্টারকে অ্যাক্সেস করতে পারে, সরাসরি র্যাম কে অ্যাক্সেস করতে পারে। তো এখন স্যার কোনটাতে সময় বেশি লাগবে সেটা কি জানতে বলতে পারবেন? স্যার রেজিস্টারে বেশি সময় লাগার কথা না? র্যাম তো ভোলাটাইল মেমোরি যেহেতু। সব থেকে ফাস্টার হচ্ছে মেমোরি হচ্ছে রেজিস্টার, ঠিক আছে স্যার। ও আচ্ছা আচ্ছা। তো রেজিস্টার, তারপরে হচ্ছে ক্যাশ, এন্ড ক্যাশের পরে হচ্ছে আমার র্যাম। এটা হচ্ছে Yes. আমার মেমোরির হায়ারার্কিটা, ঠিক আছে। তো আমার সবচেয়ে কম সময় আমি অ্যাক্সেস করতে পারবো রেজিস্টারকে, দেন আমি অ্যাক্সেস করতে পারবো ক্যাশ মেমোরিকে, তারপরে হচ্ছে আমি একটা র্যামকে। র্যামের থেকেও বেশি সময় লাগে আমার হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে, ঠিক আছে। Yes. তো এটার একটা এখানে এই যে হোপফুলি এটা দেখা যায়। এখানে দেখেন যে আমাদের যে রেজিস্টার আছে, রেজিস্টার অ্যাক্সেস করতে আমার 1 সাইকেল টাইম লাগে গেছে, ঠিক আছে। তো যদি আমার 2.4 গিগা হার্জ হয় তাহলে ওইটাকে আমরা জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে আর কি, যে 1/2.4 গিগা। এটা যেটা হবে, এতটুকু সময় লাগবে হচ্ছে আমার যে আমার যে রেজিস্টারটা আছে সেটাকে অ্যাক্সেস করার জন্য। দেন তারপর দেখেন ক্যাশ, ক্যাশ অ্যাক্সেস করতে আমার বেসিক্যালি 40 সাইকেলের মতো সময় লাগে। তারপর হচ্ছে আমার যে মেইন মেমোরি বা র্যাম, সেটা অ্যাক্সেস করতে আমার অ্যারাউন্ড 200 সাইকেলের মতো সময় লাগে। এটা হচ্ছে আমার সিপিইউর এরকম টাইম লাগে প্রত্যেকটা জায়গাকে অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে স্যার। Yes, স্যার। আচ্ছা, তো এখন নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা যখন এই কথাটা আর কি এখানে বলা যে রেজিস্টার অ্যাক্সেস করে সিপিইউ কে অ্যারাউন্ড 1 ক্লক, বাট মেইন মেমোরি অ্যাক্সেস করতে আসলে অনেকগুলা সাইকেল লাগে। তো এখন যখন ধরেন আমি মেইন মেমোরি থেকে একটা ইনফরমেশন ফেচ করতেছি, এখান থেকে আমি একটা ইনফরমেশন সিপিইউ তে নিয়ে আসবো, নিয়ে আসার সময় আমার অ্যারাউন্ড 200 সাইকেল সময় লাগতেছে। তো এই যে 200 সাইকেল সময় লাগতেছে, এই সময়টাই তো আমি জাস্ট এখান থেকে রিড করে এখানে নিয়ে আসতেছি। তো এই সময়টাই কি আমার সিপিইউটা জাস্ট আইডল হয়ে বসে আছে না? ইয়েস স্যার। তো এই যে সে আইডল হয়ে বসে আছে, এই সিচুয়েশনটাকে বলতেছি স্টল। কারণ তার কাছে আসলে কাজ করার মতো কোনো ডাটা নাই, ঠিক আছে। ইট ডাজন্ট হ্যাভ দ্য ডাটা রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশনটা যে কমপ্লিট করব, আমি জানি আমাকে করতে হবে, বাট আমার কাছে কোনো ইনফরমেশন নাই। তো এটাকে আমি, এই সিচুয়েশনটাকে আমি বলতেছি স্টল। তো এই স্টল সিচুয়েশনটাকে, মানে স্টল যেহেতু 200 সাইকেল মানে অনেক হিউজ একটা সময় লাগে, সেটাকে কমানোর জন্য হচ্ছে আমরা এইটা ইউজ করি, ক্যাশ। তো আমরা যদি আবার ওই ফিগারটা দেখি যে ক্যাশের জন্য যখন ফিগারটা দেখবো, দেখা যাবে যে ক্যাশের অ্যারাউন্ড হচ্ছে 40 সেল, বা যেটা আমার লেভেল 1 কে, সেটা আমি অ্যারাউন্ড 2 থেকে 4 সাইকেলেই কাজটা করে ফেলতে পারতেছি। তাহলে স্যার একটা প্রশ্ন হইতে পারে, প্রশ্নটার আনসার দিবেন যে প্রশ্নটা যদি হয় আমার মেইন মেমোরি তো অনেক স্লো, স্পেসিফিক্যালি আমার রেজিস্টার বা ক্যাশ থেকে, তাহলে আমি কেন ক্যাশ ইউজ করি না সব সময়, কেন আমার এক্সট্রা মেমোরিরও দরকার পড়ে? দেখেন ক্যাশের সাইজ হচ্ছে অ্যারাউন্ড মাত্র 10 মেগাবাইট, সবচেয়ে বড় যেটা, বাকি সব হচ্ছে কিলোবাইট লেভেলে। বাট তাহলে কেন আমার ক্যাশ কেন আমি এখানে ইউজ করতেছি না, আমি কেন টিবি ক্যাশ ইউজ করতেছি না? স্যার ক্যাশ কি ভোলাটাইল মেমোরি, মানে যখন আমি র্যামের মতো, এই হ্যাঁ, কারণে হয়তো আমরা হার্ড ডিস্ক এখানে ইউজ যা করতেছি। যা আছে এই আমার এইটার আগ পর্যন্ত Yes, sir. সবই হচ্ছে ভোলাটাইল, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার নন ভোলাটাইল, যেটা হচ্ছে কারেন্ট গেলেও ডাটাটা সে স্টোর করে রাখে, ঠিক আছে। Yes. এখন স্যার মানে তাহলে ক্যাশ কেন আমি ইউজ করতেছি না, আমি কেন, মানে আমার র্যামও ইউজ করা, র্যামের সাইজ বেশি 10 জিবি, কেন আমি ইউজ করতেছি ক্যাশ, কেন আমি 10 জিবি ইউজ করতেছি না? এটা হচ্ছে আমার কোশ্চেন। বলতে পারতেছি না। এটা আনসারটা হচ্ছে যে আমরা তো জানি পারফরমেন্স এর সাথে অবশ্যই আমার আরেকটা জিনিস কনসিডার করা লাগবে, সেটা হচ্ছে টাকা পয়সা, জি স্যার। তাই না? ক্যাশের ইয়েস। মেমোরিটা অনেক কস্টলি, ঠিক আছে। ও তো দেখা যায় যে ক্যাশ যদিও ফাস্ট, বাট সেটা যেহেতু অনেক কস্টলি, তো এই জন্য হচ্ছে আমি এই দুইটাকে একসাথে হ্যান্ডেল করতে পারি না। মানে দেখা যায় যে আমার পিসির খরচ তাহলে অনেক বেড়ে যাবে, পিসি বিল্ডিং এর খরচ।
ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা ক্যাশটাকে রাখি এন্ড র্যামটাকে আমরা বড় রাখি। তারপর আবার দেখেন র্যামের থেকেও কিন্তু আমার যে হার্ড ডিস্ক সেটা কিন্তু আরো বড়, তাই না? হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট, র্যাম হচ্ছে অ্যারাউন্ড 10 জিবি, তাহলে এটা কিন্তু আরো বড়। তো এটারও কিন্তু কারণ হলো এটাই, যে যদিও র্যাম ফাস্ট, বাট হার্ড ডিস্ক আমার ইকোনমিক্যালি ফিজিবল বড় ডাটা স্টোর করে রাখার জন্য। এই জন্য হচ্ছে আমরা হার্ড ডিস্কের সাইজ অনেক বড় রাখি। স্যার ফাইনালি যে কাজটা, এই যে জিনিসটা, প্রোটেকশন অফ মেমোরি ইজ রিকোয়ার্ড টু এনশিওর কারেক্ট অপারেশন। তো এই প্রোটেকশনটা কেন দরকার আসলে? স্যার আমরা দেখেন আমার একটা মাত্র র্যাম আছে, এই র্যামে আমি হচ্ছে সাপোজ 3টা প্রসেস চালাচ্ছি। একটায় আমি ক্রোম চালাচ্ছি, একটায় আমি ভিএস কোড চালাচ্ছি, এন্ড আরেকটাই হচ্ছে সাপোজ আমি হচ্ছে আমার যে ফায়ারফক্স সেটা চালাচ্ছি। এখন যদি কোনো প্রোটেকশন মেকানিজম না থাকে, তাহলে কোডারের কোডে তো ভুল হইতেই পারে। সো আমার যখন ক্রোমের ডাটাতে আপডেট করার কথা বা ক্রোমের রিজিয়নে আপডেট করার কথা, সেটা আমি না করে আমি ভিএস কোডে আপডেট করে দিই, এটা হইতে পারে না। ইয়েস স্যার। সো এই সিচুয়েশনটা যাতে না হয়, যে ভিএস কোডের যে আমার ভিএস কোডের জন্য যে অ্যালোকেটেড মেমোরিটা আছে সেটা যে শুধুমাত্র ভিএস কোডের জন্যই থাকে, ক্রোমে যে জন্য যে অ্যালোকেটেড মেমোরি আছে সেটা যাতে সেই ক্রোমের প্রসেসটাই অ্যাক্সেস করতে পারে, এই জিনিসটাকে এন্ড করার জন্যই আমরা হচ্ছে এই প্রোটেকশন অফ মেমোরি জিনিসটা আমার দরকার, এই কনসেপ্টটা আমার দরকার। যদি এটা না হলে দেখা যাবে যে সেম মেমোরিতে ক্রোমও আপডেট করতেছে, ভিএস কোড আপডেট করতেছে, তখন দেখা যাবে যে সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, তো প্রোটেকশনটা আমরা কিভাবে দিই? তো আমরা হার্ড ডিস্কের থ্রুতে, মানে হার্ডওয়্যারের থ্রুতে একটা প্রোটেকশন দিই। প্রোটেকশনটাকে আমরা বলতেছি বেস এন্ড লিমিট রেজিস্টার। তো এটার আসলে মানে কি স্যার? যেখান থেকে আমার প্রসেসটা শুরু হয়েছে সেই অ্যাড্রেসটাকে আমি বলতেছি বেস, এন্ড যে পর্যন্ত আমার এই প্রসেসটার জন্য আমি মেমোরি অ্যালোকেট করছি সেটাকে আমি বলতেছি বেস প্লাস লিমিট। তাহলে এই যে এখানে, এখান থেকে আমার বেস শুরু হয়েছে এন্ড এখানে যাই এন্ড হয়েছে। তো এখন সাপোজ আমার সিপিইউ, আমি নতুন একটা অ্যাড্রেস জেনারেট করলাম। ধরেন আমি এই অ্যাড্রেসটা জেনারেট করলাম, যে 300, 3000, তারপর ধরেন আমি দিলাম হচ্ছে 90। এই অ্যাড্রেসটা আমি জেনারেট করলাম। তো এখন অ্যাড্রেসটা আসলে কার জন্য হবে? এই যে একটা অ্যাড্রেস আমার সিপিইউ জেনারেট করলো এন্ড সে এই অ্যাড্রেসে সে লিখবে। তো দেখেন এই অ্যাড্রেসটা কিন্তু আসলে সে কিন্তু লিখতে যাচ্ছে এই প্রসেসটা, তাই না? ইয়েস স্যার। কারণ এই রেঞ্জের মধ্যে তো শুধু আমার এই অ্যাড্রেসটাই পসিবল। তো এখন আমার সিপিইউ যখন এখানে লিখতে চাচ্ছে, তো এখানে লিখার জন্য এখন ধরেন সিপিইউ তে যে প্রোগ্রামটা বা যে কোডটা লেখা আছে সেই কোডটা একটু বাগি কোড, আমি এই প্রসেস অ্যাক্সেস করতে চাই, বাট আমি অ্যাড্রেস জেনারেট করলাম হচ্ছে এটা, যে এই অ্যাড্রেসটা আমি জেনারেট করলাম। তাহলে কি সমস্যা হবে? আমি কাজ করতেছি কারেন্টলি এই প্রসেসে, বাট আমি এখন অ্যাড্রেস জেনারেট করছি এটা। তাহলে সমস্যাটা কি হতে পারে? স্যার আমরা রং এড্রেসে, মানে হ্যাঁ, রং প্রসেস দেখেন জন্য এই কোডটা অ্যাড্রেসটা দিব। আসলে কোন জায়গায় আছে, এই রেঞ্জে অ্যাড্রেসটা পসিবল না। ইয়েস স্যার। তো এখন আমি যদি এই অ্যাড্রেসটা জেনারেট করি, আমি কাজ করতেছি এই প্রসেসের জন্য, বাট আমি এখন মেমোরি এক্স করবো কিন্তু এই প্রসেস। ইয়েস স্যার। এটাই হচ্ছে প্রোটেকশনের মানে মূল কনসেপ্টটা, যে এই জন্য আমার প্রোটেকশনটা দরকার, যে আমি ইনভ্যালিড অ্যাক্সেসটাকে প্রিভেন্ট করতে পারি। তো এখন দেখেন আমার কাছে যদি বেস আর বেস প্লাস লিমিট এই দুইটা রেজিস্টার থাকে, ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে মানে আমি মিটিগেট করতে পারি। সাপোজ ইয়েস স্যার। ধরেন যে আমার হার্ডওয়্যারের থ্রুতে আমি যদি কাজটাকে দেখাই, যে এখানে হচ্ছে এই কাজটা আমি করতেছি, যে আমি ইনিশিয়ালি আমার সিপিইউ আছে, সিপিইউ থেকে আমি হচ্ছে যে ফার্স্টে যে আমাকে বেস অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনি আমাকে যে অ্যাড্রেসটা, সাপোজ আমি এই অ্যাড্রেসটা দিলাম যে 300, 3090, ধরেন এটা কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে ধরেন 3,90,000 এই অ্যাড্রেসটা আমি দিলাম। তো দেওয়ার পর সে ফার্স্টে চেক করবে যে এই অ্যাড্রেসটা কি বেসের থেকে বড় কিনা। ঠিক আছে, তো দেখেন আমার কারেন্টলি বেস হচ্ছে এই যে এটা 3,40,000। তো সে ফার্স্টে চেক করবে যে বেসের থেকে বড় কিনা।
এই যে ফার্স্টে বেসে থেকে বড় কিনা চেক করলো, এটা ট্রু হইলো, আমি ইয়েস দিলাম। দেন আমি পরের রেঞ্জটায় যাব, যে সে কি বেস প্লাস লিমিটের থেকে ছোট। যে সাপোজ ধরেন এখানে যে বেস প্লাস লিমিট হচ্ছে আমার এটা, যে 420 940 এই অ্যাড্রেসের থেকে এটা ছোট কিনা। দুইটা যখন আমি চেক করি, এখন যখনই দুইটাই ট্রু হয়, যখনই দুইজনই ট্রু হয়, শুধুমাত্র তখনই আমি হচ্ছে তাকে মেমোরিতে অ্যাক্সেস করতে দিই, রিড করতে আর রাইট করতে দিই। ঠিক আছে। বাট দেখেন দুইটার একটাও যদি ফলস হয়ে যায়, তাহলে আমি কিন্তু ইলিগেল অ্যাড্রেসিং এরর, সেটা আমি অপারেটিং সিস্টেমকে বলে দিচ্ছি যে এখন যে অ্যাড্রেসিংটা করতে চাচ্ছে সেটা আসলে ঠিক না, এটা ভুল। তো এই জন্য আমি ইলিগেল অ্যাড্রেসিং এরর এই ট্র্যাপটা আমি introduce। এই হচ্ছে আমার হার্ডওয়্যারের থ্রুতে আমি কিভাবে অ্যাড্রেসকে প্রোটেক্ট করতে পারি সেটার একটা মেকানিজম। সেটাকে আমরা বলতেছি বেস প্লাস লিড রেজিস্টারের ইউজ করে আমরা এই কাজটা করি। স্যার এটা ক্লিয়ার? ইয়েস স্যার। তো স্যার আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাড্রেস স্পেস। স্যার আপনারা কি ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের নাম শুনছেন আলাদা আলাদা করে? ইয়েস স্যার। এটা আর্কিটেকচার কোর্সে পড়ানোর কথা না? হ্যাঁ, বুঝতে- এখন ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস কি আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস? স্যার এরকম একটা তো আমাদের লাস্ট ক্লাসেও সম্ভবত দেখাইছিলেন, ওই যে ডিস্কের কনসেপ্টও ছিল। হ্যাঁ, তো এটা আসলে কি? তো একটা হচ্ছে আমরা আহ, যেখানে অ্যাড্রেসটা একটা লজিক্যালি ম্যাপ করি, যে ওইটা কোন ফিজিক্যাল স্পেসকে টার্গেট করবে, ওইটার বেসিস। আর আমাদের হ্যাঁ, একটা মানে 340-তে একটা ইয়া ছিল, সিকোয়েন্স হ্যাঁ, ছিল, যেখানে কোডটা লেখা লাগতো অ্যাড্রেসের জন্য, যে রিড না রাইট অপারেশন কততে হ্যাঁ। গিয়ে বসাবে, কে বসাবে, এরকম। তো স্যার বেসিক্যালি যেটা হয়, যে আমরা তো বলতেছি যে আমার একটা র্যাম, এই র্যামেই আমি হচ্ছে ধরেন এরকম করে চারটা প্রসেস চালাচ্ছি। ধরেন প্রসেস ওয়ান, এভাবে ধরেন আমি ফাইনালি প্রসেস টু থ্রি করে প্রসেস ফোর পর্যন্ত গেলাম। তো আমার একটা র্যামে চারটা প্রসেসকে আমি জায়গা দিচ্ছি। আচ্ছা, বাট আমরা যখন ওই ইনিশিয়ালি সিঙ্গেল প্রসেসের ধরেন আর্কিটেকচার দেখছিলাম, তখন শুরুতে কি ছিল? এখানে আমার ছিল কোড সেগমেন্ট, মানে টেক্সট সেগমেন্ট ছিল, দেন আমার এখানে ডাটা সেগমেন্ট ছিল, এরকম ছিল না? দেন এখানে ছিল হিপ, উপরে ছিল এক, এরকম ছিল Yes, না sir. আমার একটা প্রসেসের যে আমার ফ্রেমটা বা আর্কিটেকচারটা? তো দেখেন এইখানে প্রত্যেকটা প্রসেসের জন্য যে আর্কিটেকচারটা, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে আমার এইটা। Yes, sir. ঠিক আছে। আমার যে পি ওয়ান প্রসেসটা, তার ইনিশিয়ালি মেমোরি আমি এইভাবে অ্যালাইন করে রাখি। ঠিক আছে। সেম ভাবে আমার যে পি ফোর, তারও এইরকম সিমিলার একটা স্ট্রাকচার। সো আমার যে পি ফোর প্রসেসটা, তারও এরকম একটা সিমিলার স্ট্রাকচার আছে, উপরে স্ট্যাক, দেন হচ্ছে হিপ, দেন আমার ডাটা সেকশন, দেন আমার টেক্সট বা কোড এটা আছে। ঠিক আছে। সো এরকম প্রত্যেকটারই এরকম করে একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি আছে, এন্ড এই প্রত্যেকেই শুরু হচ্ছে জিরো থেকে, সাপোজ ধরেন তার যে আপার লিমিট সেই পর্যন্ত। এখানেও যে পি ফোর প্রসেসর, তাকেও জিরো থেকে তার আপার লিমিট পর্যন্ত আমি অ্যাক্সেস। ঠিক আছে স্যার। Yes, sir. বাট আলটিমেটলি দেখেন সে যখন র্যামে আসে, তখন কি সে কি জিরো থেকে আসে? No. এইখানে তো আরো প্রসেস থাকতে পারে, তাই না? ধরেন এখানে Yes, আরো sir. একটা প্রসেস আছে যেটা হচ্ছে পি ফাইভ। সো আমার যে র্যামটা আছে, র্যাম যদি আমরা দেখি, আপনারা কেউ খেয়াল করছেন কিনা যে আমি যখন র্যাম দেখতে যাব বা আমি যখন র্যামকে অবজার্ভ করতে যাবো, দেখা যাবে যে আমার যদি 8 জিবি র্যামও হয়, আমি তো টোটালি পুরাটাকে ইউটিলাইজ করতে পারি না। অ্যারাউন্ড ছয় Yes, জিবি বা 6.5 জিবি এরকম আমি ইউজ করতে পারি, বাকিটা কিন্তু আমি ইউজ করতে পারি না। yes, sir. এই খেয়াল করছি কেউ? জি স্যার, হ্যাঁ। এটা এটার কি জন্য হয় বলতে পারবেন? হার্ড ডিস্কের ক্ষেত্রেও মেবি একই জিনিসই হয় একটু। হ্যাঁ, একই জিনিস হয়, বাট এটা কি জন্য হয়? যে এই যে রিজিয়ন, এটাকে আমি ইউজ করতে পারতেছি না, এটা কি জন্য হয়? এখানেই আসে হচ্ছে আমার ওই সিস্টেমটা স্টার্ট করার সময় যে কাজটা হয়। যখন আমি সিস্টেমটা স্টার্ট করি, সবার থেকে কিন্তু আমার অপারেটিং সিস্টেমটাকেও কিন্তু আমি আমার মানে আমার যে র্যাম আছে বা মেইন মেমোরি আছে, সেটাতে আমার লোড করা লাগে।
তো আমি যে অপারেটিং সিস্টেমটাকে লোড করলাম, আমার ওএস কি একটা জায়গা নেবে না আমার র্যামে? Yes, sir. এই জায়গাটাকে আমি অন্য কোনো প্রসেসকে দিতে পারবো, এভেলেবল থাকবে আমার কাছে? No, sir. সো এইরকম ভাবে এই র্যামে আরো অনেক ধরনের মেটা ডাটা রাখে, র্যামের অনেক কিছু নিজস্ব কাজকর্ম রাখে। এই ডাটাগুলোর জন্য দেখা যায় যে আমার আসলে অ্যাক্সেসিবল মেমোরি অ্যারাউন্ড 6 জিবি, 6.5 জিবি এরকম থাকে। বাকিগুলো আমি রাখতে পারি না। তো ধরেন 0 থেকে তারপর আমরা এই পর্যন্ত যাই, যে ধরেন 20, এই 20 পর্যন্ত হইলো, 20 মেগাবাইট পর্যন্ত হইলো আমার অপারেটিং সিস্টেম। সো দেন আমার P5 এর বেস রেজিস্টারই তো শুরু হবে 20 মেগাবাইট থেকে। দেন সে ধরেন আরো 20 মেগাবাইট নিল, ধরেন এখন তাহলে তার এই আপার লিমিট হবে 40, তাই না? Yes, sir. আচ্ছা, বাট দেখেন এই P4 এর তাহলে কি হচ্ছে, P4 এর বেস হচ্ছে 40, ধরেন P4 হচ্ছে আরো 10 মেগাবাইট জায়গা নিল, তাহলে P4 নেক্সটে যাবে হচ্ছে আরো 10, কত হইলো 50। So এখন P4 এর বেস হচ্ছে 40, যেটা হচ্ছে ফিজিক্যালি আমার র্যামে আছে P4, তার বেস হচ্ছে 40। বাট আমি যখন নিজের মতো করে তাকে একটা জায়গা দিলাম, সেখানে আমি কি বলতেছি, সে 0 থেকেই শুরু হয় এন্ড সে এইখানে 10 মেগাবাইট পর্যন্ত জায়গা নেয়, তাই না? জি, স্যার। তো এই যে দুইটা ডিফারেন্স, দেখেন এই 0 আসলে ম্যাপ করে আছে কোথায়, এই 40-এ, এন্ড 10 সে আসলে ম্যাপ করে আছে কোথায়, এই 50-এ। এন্ড তাদের মাঝখানের কোনো একটা জায়গা, ধরেন সেটা হচ্ছে 45, মানে ধরেন এখানে হচ্ছে 5, যেটা এখানে 5 সেটা আসলে পয়েন্ট করে আছে আমার 45। এইরকম যে কনসেপ্টটা, তো এইটাই হচ্ছে আমার ভার্চুয়াল, যে আমি 0 থেকে 10 পর্যন্ত ধরে নিছি যেটা, সেটা হচ্ছে আমার একটা ভার্চুয়াল অ্যাড্রেস। এন্ড এইখানে যে অরিজিনালি আমার র্যামে যে আমার P4 প্রসেসটা সিচুয়েট, মানে বসে আছে, যেটাতে আমি জায়গা দিছি, অ্যালোকেট করছি, সেটা এটা হচ্ছে হচ্ছে আমার র্যাম ফিজিক্যাল। অ্যাড্রেস। তাহলে স্যার ভার্চুয়াল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে মূল পার্থক্য যেটা হলো, যে আমি যেটা আসলে আমাকে একটা অ্যাবস্ট্রাকশন দেয়, সেই অ্যাবস্ট্রাকশনটাকে বলি ভার্চুয়াল, এন্ড অরিজিনালি আমার র্যামের যে জায়গাটায় আমার প্রসেসটা সিচুয়েট করতেছে সেটাকে আমি বলি ফিজিক্যাল। ঠিক আছে স্যার? জি, স্যার। তো এখন এটা আর কয়েকটা ছবি আছে আমার আর কাছে। আমাদের তাহলে ভার্চুয়াল অ্যাড্রেসিংটা এখানে কাজটা কি, মানে আলাদা আলাদা প্রসেস কাজ করার জন্য? কাজ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হয়, ধরেন আমার কাছে এখন মেমোরি আছে, আমরা তো আর্কিটেকচার শুনছি না, যে কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে X64 বা হচ্ছে ধরুন Yes. 32, এরকম বলে না? Yes, sir. এইটার সিগনিফিকেন্সটা কি সেটা যদি আমরা জানি, তাহলে আমরা বলতে পারবো যে একটা হচ্ছে X32, আরেকটা হচ্ছে X64। বলতে পারবেন আসলে কি এটা? X60? 64 এরকম বলে না, যে আমরা X6 আর্কিটেকচার। স্যার ওটা মেবি ডেটা বাসের সাইজ হচ্ছে 64 বিট, বা 64 বিট নিয়ে কাজ হ্যাঁ, করতেছে আমরা। হ্যাঁ, ডেটা বাইজের সাইজ সাইজ হচ্ছে 64 বিট। এখন ডেটাটাকে আমি অ্যাক্সেস করি কিসের থ্রুতে? র্যাম এখানে। না, ডেটাটাকে আমি ও অ্যাড্রেসের রেজিস্টার থ্রুতে অ্যাক্সেস করি। অ্যাড্রেসের থ্রুতে অ্যাক্সেস করি না অ্যাড্রেসের থ্রুতে, ডেটাটাকে, অ্যাড্রেসের সরি স্যার। অ্যাড্রেসের থ্রুতে ডেটাটাকে অ্যাক্সেস করি। তাহলে আমার অ্যাড্রেস হচ্ছে কত বিট? 64 বিট। 64 বিট। ইয়েস এবার স্যার। আমি X64 আর্কিটেকচার নিই, ঠিক আছে? হ্যাঁ। সিমিলারলি যদি আমি X34 আর্কিটেকচার নিই, তাহলে ডেটা বাস মানে অ্যাড্রেসটা কত হবে? 34 বিট বা 32 বা X32 32 বিট বিট অ্যাড্রেস হ্যাঁ। হবে। আচ্ছা, এখন স্যার আমাকে এই কোশ্চেন বলেন, যে আমি যদি X32 বিট, এটা আসলে কি মিন? X32 বিট তার মানে দেখেন আমার আসলে কতটুকু পসিবল, 2 টু 32, তাই 5। না? হ্যাঁ। এতগুলা অ্যাড্রেস জেনারেট করা পসিবল না আমার? পসিবল। ইয়েস স্যার। তাহলে আমার মেমোরির সাইজ কত হবে? 2 টু দি পাওয়ার 30 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 1 জিবি, প্লাস হচ্ছে আর হচ্ছে 2, তার মানে হচ্ছে আমার টোটাল মেমোরি সাইজ হবে 4 জিবি, তাই না? ইয়েস স্যার। সো মানে যেটা হয়, যে আমার যে আমি যে অ্যাড্রেসিং মোডটা ইউজ করতেছি, সেই অ্যাড্রেসিং মোডটা আমার বেসিক্যালি এই 4 জিবি ডাটাকে ইউজ করতে দেয়। ঠিক আছে? বুঝতে এটা পারছি। আসলে ধরেন আমি ভার্চুয়াল মেমোরি কেন ধর, এটার আসলে কয়েকটা আছে আমার কাছে। সাপোজ,
যেটা করব সেটা হচ্ছে ফ্রি। স্যার এখানে দেখেন, আমার এটা তো দেখা যায় হোপফুলি জি যে স্যার। আমার র্যাম হল 8 জিবি। ঠিক আছে স্যার, বাট আমি কিন্তু দেখেন এভেলেবল আছে আমার কাছে মাত্র অ্যারাউন্ড 6 জিবিও নাই, 5.7 জিবি। ঠিক আছে, তার মাঝখানে আমি কিন্তু 3.6 জিবি কারেন্টলি ইউজ করতেছি। ঠিক আছে ইয়েস স্যার। স্যার, এই কমান্ডটা বোঝা গেছে। তারপর দেখেন এখানে আরেকটা জিনিস বলতে, এই সোয়াপ নামটা শুধু শুনে রাখেন, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ধরেন আজকে না হইলেও নেক্সট ক্লাসে হইলেও আমরা এটা নিয়ে কথা বলবো, সোয়াপ স্পেস। আচ্ছা, তো এখানে দেখেন যেটা আসলে বলতেছিলাম যে আমি 8 জিবি মেমোরি টোটালি পুরোটাকে ইউজ করতে পারতেছি না। আবার দেখেন আমি 8 জিবি মেমোরিতে 4.6 জিবি ইউজ করতেছি, আমার কাছে এভেলেবল দেখাচ্ছে 1.7 জিবি। ঠিক আছে, আবার এখানে কিছু আছে শেয়ার, দেন আবার দেখেন কিছু আছে বাফার বা ক্যাশ। এখানে আমরা যে শেয়ার যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো পরে। আচ্ছা, তো এই জিনিসটা তো আমি ফার্স্টে ক্লিয়ার যে আমার হচ্ছে 8 জিবি। আচ্ছা, এখন যদি আমি আরেকটা ফাংশন দিই, যে সেটা হচ্ছে ইউ লিমিট, ইউ লিমিট মাইনাস এইচ না, সেটা কমনটা কি, ইউ লিমিট মাইনাস ভি, ইউ লিমিট মাইনাস ভি। বাট আমার মেমোরির লিমিট কত বলতেছে? আনলিমিটেড। আনলিমিটেড। কেন আনলিমিটেড বলতেছে? আচ্ছা, সেটাও গেল। তারপর দেখেন আমি আরেকটা কাজ করি, যে আমি যে ফাংশনটা লিখি, আমি লিখলাম টপ। টপ পরে দেখেন যে আমার এটা যদি আমি দেখি, ধরেন আমি এটা পজ করে দিই, পজ করে দিই, এখন দেখি, দেখেন আমার এখানে আসলে কি কি বলতেছে, যে আমার এখানে টোটাল কাজ চলতেছে হচ্ছে 321টা। তার মাঝখানে একটা টাস্ক হচ্ছে রানিং, বাকি 320টা টাস্ক হচ্ছে স্লিপিং। আবার হচ্ছে কোনো স্টপ না, কোনোটাই জম্বি না। এগুলোর সাথে আমরা স্যার মোটামুটি পরিচিত না? ইয়েস স্যার। টাস্ক মানে হচ্ছে আমার কয়টা প্রসেস, কারেন্টলি প্রসেস রান করতেছে, 320টা প্রসেস স্লিপ করতেছে, এন্ড কোনো প্রসেসই জম্বি না। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এই যে এটা, এটা বলতেছে আমার টোটাল র্যামে আসলে কত মেগাবাইট ইউজ করব। 1869 মেগাবাইট আমি ইউজ করতে পারবো এভেলেবল। তার মাঝখানে আমার কারেন্টলি মাত্র 345 মেগাবাইট ফ্রি আছে, বাকি যেটা আমি ইউজ করে ফেলছি। ঠিক আছে, সোয়াপ নিয়ে বলছি আমরা পরে কথা বলবো। বাট এইখানে দেখেন মজার বিষয়টা, এই যে আমার এই প্রসেসটা দেখা যায় না স্যার? ইয়েস স্যার, দেখা যাচ্ছে ক্রোম। হ্যাঁ, ক্রোম। দেখেন ক্রোমের জন্য ভার্চুয়াল মেমোরি লাগছে কত? ফোরটি ফোরটি এইট ফোর পয়েন্ট পয়েন্ট ফোরটি এইট ফোরটি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর গিগাবাইট জি মানে হচ্ছে গিগাবাইট। ঠিক আছে, ইয়েস স্যার। এটা হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি। বাট দেখেন অরিজিনালি আমি নিচ্ছি হচ্ছে এটা 1,26,488 কিলোবাইট। ঠিক আছে স্যার, মানে আমার ইয়েস স্যার। র্যাম হচ্ছে এতটুক স্পেস অকুপাই করে আছে। বাট আসলে তার জন্য যে ভার্চুয়াল স্পেস, সেটা আমি বলতেছি 48.4 গিগাবাইট। বাট আমার তো এতটুকু র্যাম নাই, আছে কি? ইয়েস স্যার। তো এখানে এখানে আসলে কাজটা যেটা হয়, যে আমি ক্রোমের জন্য যে লিমিটটা সেট করি, সেটা হচ্ছে ধরেন এই 0 থেকে 48.4 জিবি, এটা আমি সেট করি। ঠিক আছে স্যার, মানে তার যে অ্যাড্রেস স্পেস, এখানে তার কোড থাকবে, এখানে তার ডাটা থাকবে, তার হিপ থাকবে, তার স্ট্যাক থাকবে, এরকম যে স্পেস, এটা হচ্ছে আমার 48.4 জিবি। বাট আমি যখন তাকে অরিজিনালি আমার মেমোরিতে জায়গা দিই, আমার যে ফিজিক্যাল মেমোরিটা সেটাতে আমি যখন জায়গা দিই, ধরেন সে এখানে স্টার্ট হইলো, সাপোজ ধরেন এটা হচ্ছে আমার অ্যারাউন্ড 2 জিবি স্পেস, যেটা এখানে সে স্টার্ট হইলো এন্ড সে এখানেই শেষ। এখানেই যে ক্রোম প্রসেসটা আছে, তার টোটাল মেমোরি স্পেস হইলো যে আমার এটা যে 1,26,000, যে জিনিসটা এই যে এইটুকু তার হচ্ছে কিলোবাইট। এটা হচ্ছে কিলোবাইট লেভেল, যে 1, 2, 6, 4, 8 কিলোবাইট। আচ্ছা, তো এখন
এই যে আমি কাজটা করলাম, যে আমার 48.4 জিবি এত হিউজ একটা অ্যাড্রেস তাকে আমি দিলাম, বাট সে আসলে এতটুকু অ্যাক্সেস করতেছে, এন্ড তার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে সে অ্যাক্সেস করতেছে। ঠিক আছে স্যার, এইটাই হচ্ছে আমার যে ভার্চুয়াল মেমোরির মূল ইউজফুলনেসটা। দেখেন আমি তাকে কিন্তু, যদি আমার কাছে ভার্চুয়াল মেমোরি না থাকতো, আমি কি তাকে এই এতটুকু ডাটাকে আমি তাকে দিতে পারতাম? এতটুকু অ্যাড্রেস স্পেস কি তাকে দিতে পারতাম? নো স্যার। এখন বেসিক্যালি 48 জিবি মানে কি বেশি আনলিমিটেড হয়ে গেল না? যে ক্রোম আসলে যত ইচ্ছা তত ডাটাই নিয়ে আসতে পারবে, যত ইচ্ছা তত ডাটা নিয়ে কাজ করতে পারবে। জি স্যার। বাট আসলে আমার লিমিট তো হইলো মাত্র 8 জিবি, এটা তো হলো টোটালি হইলো আমার 8 জিবি। বাট আমি তাকে এই 8 জিবির মধ্যেই আমি তাকে সফটওয়্যার প্রোগ্রামিং এর থ্রুতে এমন একটা অ্যাবস্ট্রাকশন দিলাম যে সে আসলে 48 জিবি কে অ্যাক্সেস করতেছে, এটা তার কাছে মনে হবে। এই অ্যাবস্ট্রাকশনটাকে আমি বলবো ভার্চুয়াল মেমোরি। এখন ইম্পর্টেন্সটা বুঝতে পারছি কেন দরকার। জি স্যার, বুঝতে পারছি এখন। যতটুকু দরকার স্যার ততটুকু আমরা নিয়ে আসতেছি র্যামে আর কি। হ্যাঁ, আমরা র্যামে জাস্ট যতটুকু দরকার ততটুকু নিয়ে আসতেছি, এন্ড আপনাকে বলতেছি যে আপনি যতটুকু দূরে যাইতে পারেন যাবেন, যত বড় হইতে ওকে পারেন স্যার। হন, সমস্যা নেই, আমার জায়গা এভেলেবল আছে, আমি অ্যালোকেট ওকে। করতে পারবো, এটাই। আচ্ছা, তো এইটাই জিনিসটা এখন যেটা হয়, যে আমরা যখন ভার্চুয়াল মেমোরি আর রিয়েল মেমোরির মধ্যে যে কাজটা, সেটা যদি একটা সিমুলেশন ছবি দেখি, দেখেন যে এটা আসলে বড় বড়, এই যে আমার দুইটা প্রসেস, ঠিক আছে, যে একটা হচ্ছে আমার এই যে নোটপ্যাড, একটা হচ্ছে আমার মায়ের, ঠিক আছে, দুইটা প্রসেস। দেখেন দুইজনেরই ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস দেখেন 0 থেকে শুরু হয়েছে এন্ড শেষ হয়েছে কখন, এই সেন অনেকগুলা এফ, এই অ্যাড্রেসই শেষ হয়েছে, দুইজনেরই দেখেন সেম, ভার্চুয়াল অ্যাড্রেসটা দুইজনেরই সেম। বাট এখানে ডিফারেন্সটা দেখেন, এই যে অ্যাড্রেসটা, এটা কিন্তু মাপের জন্য সেম অ্যাড্রেস, নোটপ্যাডের জন্য কি সেম অ্যাড্রেস। বাট এই সেম অ্যাড্রেসটা কিন্তু দেখেন, এই মাইঅ্যাপের অ্যাড্রেসটা আমার ফিজিক্যাল মেমোরির এই পেজে পয়েন্ট করে আছে, একটা জায়গায় পয়েন্ট করে আছে। বাট সেম অ্যাড্রেসটাই নোটপ্যাডের জন্য আমার ফিজিক্যাল মেমোরির আরেকটা জায়গায় পয়েন্ট করে আছে। কনসেপ্টটা কি বোঝা গেছে? জি স্যার। কিন্তু স্যার কোনটা কার এটা বুঝবো কিভাবে, তাই না? হ্যাঁ, এই জিনিসটা আমরা আসবো সামনে। কোনটা কার এটা বোঝার জন্য কি করতে হবে, আমার একটা ম্যাপিং দরকার আছে না? এখানে আমরা নিয়ে আসবো যে ম্যাপিং এর কাজটা, জাস্ট এটা হচ্ছে জাস্ট মানে এক্সাম্পল লাগে যে ইনপুট আসলে এরকম হয়। আচ্ছা, সো তারপরে যদি আমরা সামনে আগাই, এগুলো আমার কাটতে হবে। আচ্ছা, নেক্সট যদি সামনে আগাই, দেখেন যে ফার্স্টে হচ্ছে লজিক্যাল ভার্সেস ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, যেটাকে আমরা বলতেছি যে লজিক্যাল অ্যাড্রেস যেটা হচ্ছে জেনারেটেড বাই সিপিইউ। ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করে কি সিপিইউ, এন্ড এটার আসলে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে একটা ম্যাপিং থাকে। ঠিক আছে, তো ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে যেটা আমার, ধরেন যে র্যামে যে অ্যাড্রেস আছে সেটা। তো এইখানে আমি যখন ভার্চুয়াল অ্যাড্রেসটা নিলাম, এই হচ্ছে আমার ভার্চুয়াল অ্যাড্রেস, এন্ড তার মাঝখানে থাকে হচ্ছে আমার মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা। ঠিক আছে, আমার এমএমইউটা থাকে হচ্ছে এই জায়গায়, এন্ড সে হচ্ছে কি কাজ করে, ভার্চুয়াল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করে। ঠিক আছে, তাহলে এন্ড এখানে হচ্ছে আমার সিপিইউ, আমার সিপিইউ শুরুতে ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করলো, দেন সেই ভার্চুয়াল অ্যাড্রেসটা আমার মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, সে হচ্ছে সেটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করে, এন্ড দেন এই ফিজিক্যাল অ্যাড্রেসটা থেকে হচ্ছে আমার র্যাম থেকে আমি ডাটা নিই, এই ডাটাটাকে আমি আবার রিটার্ন করি হচ্ছে কোথায়, আমার সিপিইউ। স্যার কাজটা। ইয়েস স্যার। আচ্ছা, তো এই লজিক্যাল অ্যাড্রেস, এটারই আরেক নাম হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস আমরা বলতেছি, আর ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে যেটা আসলেই আমার র্যামে যার এক্সিস্টেন্স আছে। আচ্ছা, তো এখন এই কাজটা করার জন্য আমরা এখন একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করব, যেটাকে আমরা বলতেছি পেজিং। তো পেজিং মানে কি আসলে? এখন স্যার, পেজিং মানে হচ্ছে আমি আমার যে মেইন মেমোরিটা আছে, সেই মেটাকেও আমি হচ্ছে একটা সার্টেন সার্টেন সেগমেন্টে আমি ডিভাইড করি। ঠিক আছে, যে মেইন মেমোরিটাকে আমি এভাবে ডিভাইড করলাম,
এটা হচ্ছে আমার র্যাম, যে র্যামটাকে আমি ডিভাইড করতেছি। এন্ড সিমিলারলি আমার যে ভার্চুয়াল মেমোরিটা থাকবে, ভার্চুয়াল অ্যাড্রেসিং যে লজিক্যাল যে মেমোরিটা থাকবে, সেই মেমোরিটাকেও আমি এই একই সাইজের ভাবে আমি ডিভাইড করতেছি। ঠিক আছে, যে একই ভাবে আমি ডিভাইড করতেছি। এখন মেইন মেমোরিতে যে ডিভিশনটা আমি করি সেটাকে আমি নাম দিছি হচ্ছে ফ্রেম। মেইন মেমোরিতে যে ডিভিশনটা আমি করি সেটাকে আমি নাম দিচ্ছি ফ্রেম। আর সেম ডিভিশনটারই আমার ফিজিক্যাল, মানে আমার যে ভার্চুয়াল মেমোরি বা লজিক্যাল মেমোরি, সেটার নাম হচ্ছে পেজ। এখন স্যার আমাকে বলেন, এই পেজ আর ফ্রেম করায় আমার সুবিধাটা কি? তো তাহলে এটা কি ওই অ্যাড্রেসিং এ হেল্প করবে? বেসিক্যালি সবচেয়ে ভালো সুবিধা যেটা হয়েছে, যে এখন দেখেন আমরা বলতেছি এই যে পেজ এন্ড এই যে ফ্রেম, এই দুইজনের সাইজ হচ্ছে একই। ঠিক বুঝছেন? আছে, যে পেজের যত সাইজ, সাইজ অফ পেজ ইজ ইকুয়ালস টু হচ্ছে সাইজ অফ মানে ফ্রেম। আচ্ছা, এখন এটার সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে পেজেরও যে সাইজ আমার ফ্রেমেরও সেম একই সাইজ। তাহলে আমি যখন আমার মেইন মেমোরি থেকে কোনো একটা জিনিস আমি অ্যাক্সেস করতে যাব, ঠিক আছে, যে এখন ধরেন এটা হচ্ছে আমার 0 নাম্বার পেজ, আমরা বললাম যে 0 নাম্বার পেজটা হচ্ছে আমার এই 10 নাম্বার যে ফ্রেম আছে সেটার সাথে রিলেটেড। ঠিক আছে, সেকেন্ড যেটা বলতেছি, যে সাপোজ ধরেন এটা হচ্ছে আমার 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজটা হচ্ছে আমার এই 5 নাম্বার ফ্রেমের সাথে পয়েন্ট করা। বোঝা গেছে স্যার? আমি যদি এইভাবে যদি পয়েন্ট করি, ঠিক আছে, যে আমার যে 0 নাম্বার পেজটা সেটা হচ্ছে 10 নাম্বার ফ্রেমের সাথে পয়েন্ট করতেছে, 2 নাম্বার যে পেজটা সেটা হচ্ছে আমার 5 নাম্বার ফ্রেমের সাথে পয়েন্ট করতেছে। এটা করলে আসলে আমার সুবিধাটা কি হয়, আমরা ওই যে ফাইল যখন পড়তেছিলাম আমরা দুইটা এলোকেশন মেথড দেখছিলাম না, একটা ইন্ডেক্স এলোকেশন মেথড ছিল না? হুম, ইচ এলোকেশন মেথডের সুবিধাটা কি ছিল? ভুলে গেছি তো। কন্টিগুয়াস এলোকেশন বলতাম না? যে নন কন্টিগুয়াস এলোকেশন যে কাজটা করে, যে ধরেন আমার আসলে এলোকেট করার জন্য এরকম মানে ধরেন সিমিলার ব্লকের দরকার নাই। ধরেন আমি এমন একটা কাজ করব যে আমি হচ্ছে যদি আমার এই ব্লকটাও এলোকেটেড থাকে, এই ব্লকটাও এলোকেটেড থাকে, তাহলে আমি আমার বাকি যে ফাইলগুলাকে সেগুলাকে আমি হচ্ছে ইনিশিয়ালি দুইটা তিনটাকে হচ্ছে আমি এখানে অ্যালোকেট করব, পরের গুলাকে আমি হচ্ছে এখানে অ্যালোকেট করব। এরকম একটা জিনিস ছিল না নন জি স্যার। কন্টিগুয়াস অ্যালোকেশনে? আচ্ছা সমস্যা নাই, ওটা একটু দেখে নিবেন। সো এই ফ্রেম বা পেজিং এর কারণেও আমরা এই নন কন্টিগুয়াস অ্যালোকেশন এই জিনিসটা এখানে ইন্ট্রোডিউস করছে। এটা করার সবচেয়ে বড় সুবিধা হলো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনকে সে প্রিভেন্ট করে। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন নামের সাথে পরিচিত? ইয়েস স্যার, মানে ফ্র্যাগমেন্টেশন তো মানে সেকশনে। আচ্ছা, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। সমস্যা নেই স্যার, আমরা এখানে একটু দেখে ফেলি। হ্যাঁ, তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে আমরা যে কাজটা করি দেখেন, যে আমার কাছে ধরেন এই যে এরকম ধরেন, সাপোজ আমি কারেন্টলি 4টা প্রসেস রান করতেছি। ঠিক আছে, যে প্রসেস P1, প্রসেস P2, P3 আর হচ্ছে 4, এরকম 4টা প্রসেস আমি রান করতেছি। এখন হঠাৎ করে আমার প্রসেস P1ও শেষ হয়ে গেল, প্রসেস P3ও শেষ হয়ে গেল, তাহলে এখানে একটা ফ্রি স্পেস ক্রিয়েট হবে, এখানেও একটা ফ্রি স্পেস ক্রিয়েট হবে, তাই না? ইয়েস স্যার। যেহেতু শেষ হয়ে গেছে সে তো তার মেমোরিকে রিলিজ করে দিবে, সো একটা ফ্রি স্পেস ক্রিয়েট হলো। আচ্ছা, তো তারপরে যে কাজটা হচ্ছে দেখেন, এখন কতটুকু মেমোরি আমার কাছে এখন এভেলেবল আছে। যেহেতু50 কিলোবাইট। ফ্রি যেহেতু ফ্রি স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে 40 এখানে 10, তাহলে টোটাল মেমোরি কতটুকু ফাঁকা আছে আমার কাছে? 50 কিলোবাইট। 50। আচ্ছা, তো
এখন আমি যদি নতুন একটা প্রসেস দেখে 5, যেটা হচ্ছে 50 কিলোবাইট, এটাকে যদি আমি এখানে অ্যাসাইন করতে চাই, আমি কি পারবো? নো স্যার। কারণ দেখেন আমার এই কিন্তু জায়গা যদিও 50 ফাঁকা আছে, কিন্তু এক জায়গায় নাই, একসাথে 50 নাই। এখানে 40, এখানে 10। এই যে একটা ছোট ছোট ভাগে ভাগ এখন আমার মেমোরিটা কি ছোট চাঙ্কে ভাগ হয়ে গেছে না? এটা হয়ে গেছে 40, দেন ছোট আরেকটা চাঙ্ক হচ্ছে 10। তাহলে কিন্তু এখন আমার আমার এই 50 কে কিন্তু আমি অ্যাসাইন করতে পারবো না, বাট রেদার আমার কাছে যদি 40 থাকতো, 40কে কিন্তু আমি ঠিক এই জায়গায় অ্যাসাইন করে দিতে পারবো। সমস্যাটা বুঝছি স্যার? হুম, এই বুঝতে যে পারছি। কাজটা, যে মেমোরিটা ফ্রেগমেন্ট হয়ে গেছে, আমার মেমোরিটা যদি একটা বড় ছিল বাট এখন সে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে, সেটাকে আমি বলতেছি এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন। ঠিক আছে? এখন স্যার এখানে যদি আমি পেজিং এর কনসেপ্টটা ইন্ট্রোডিউস করি, তাহলে দেখেন কি সুবিধা হয়, যে আমার প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 10। ঠিক আছে? যে প্রত্যেকটা পেজ সাইজ হচ্ছে আমার 10 কিলোবাইট। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। তাহলে আমার যে প্রসেস 5, তার জন্য আমার আসলে কয়টা পেজ হবে? 5টা। 5টা পেজ হবে না? যেটা হলো পেজ ইয়েস 1, স্যার। এটা হলো 2, এইভাবে আমি হচ্ছে 5 পর্যন্ত যাব। আচ্ছা, 5টা পেজ হলো। আবার দেখেন, আমরা বলতেছি যে সেম, যে এইখানেও আমি পেজিং ইন্ট্রোডিউস করব, তাহলে এইখানে কয়টা ফাঁকা থাকবে, কয়টা ক্রিয়েট হবে? 40 4টা কিলোবাইটের জন্য পেজ। 4টা পেজ ক্রিয়েট হবে। আর সিমিলারলি এখানে আমার একটা পেজই থাকবে। তাহলে হুম। এখন কি আমি এই পেজটাকে সরাসরি এখানে পয়েন্ট করে দিব, পরের পেজটাকে আমি এখানে পয়েন্ট করে দিব, এভাবে যদি আমি করি, এন্ড ফাইনালি এটাকে আমি এখানে পয়েন্ট করে দিব, এটা কি পসিবল কিনা? ইয়েস স্যার, পসিবল। হ্যাঁ। এন্ড যখন আমি পসিবল করলাম, এন্ড সাথে সাথে আমি হচ্ছে একটা টেবিল ইন্ট্রোডিউস করব। ঠিক আছে? যে একটা ম্যাপিং টেবিল ইন্ট্রোডিউস করব, যে আমার 0 নাম্বার যে পেজটা, সেটাকে আমি রাখতেছি হচ্ছে ধরেন যে এইরকম, যে সাপোজ ধরেন যে আমার 0 পেজটা, সেটাকে হচ্ছে আমি এই অ্যাড্রেসে রাখতেছি, এন্ড এটার আমি একটা ইন্ডেক্স নাম দেই, ধরেন এটা যেহেতু 40, ধরেন এটার আমি কি নাম দেবো, এই থেকে মেমোরিটা শুরু ধরি, এটা হচ্ছে 0, এটা হবে 20 আর 10 30 আর 60 90 আর 130। তাহলে এটা হবে 130 হলে এটা হবে 12 নাম্বার পেজ। তো আমি নাম দিলাম, নাম্বার ইন্ডেক্সেরটা হচ্ছে 12 নাম্বারে পয়েন্ট করে আছে। দেন আমার 1 নাম্বার পেজটা সে হচ্ছে 11 নাম্বারে পয়েন্ট করে আছে। আমার যে 2 নাম্বার পেজটা সে হচ্ছে আমার 10 নাম্বারে পয়েন্ট করে আছে। এইভাবে আমি কাজটা করতে পারি না? ইয়েস স্যার, করতে পারি। আমি যদি একটা ম্যাপিং রেখে দিই, যে 0 সে হচ্ছে 12তে ম্যাপ করতেছে, 1 সে হচ্ছে 11তে ম্যাপ করতেছে, 2 সে হচ্ছে 10-এ ম্যাপ করতেছে, তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। এখন কিন্তু আমার কাজটা সোজা হয়ে গেল। আমার কি এখন আর এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন আছে এই জায়গায়? না। কারণ কিন্তু দেখেন, এইখানে আমি ছোট একটা 10 সেটা আমি এখানে ইন্ট্রোডিউস করলাম, পরের 10কে আমি এখানে দিলাম, এন্ড ফাইনালি 40-এর পরে যে 10 যেটা আমাকে 50 বানায়, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমার মেমোরি কিন্তু পুরাটাই আমি ইউজ করতে পারছি। ঠিক আছে? কোনো ধরনের কোনো ফ্র্যাগমেন্টেশন হয় নাই। এটাই হচ্ছে আমার যে আমি যখন পেজিং ইউজ করি, আমার সবচেয়ে বড় সুবিধা, যে সে আমাকে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন যে বিষয়টা, সেটাকে সে অ্যাভয়েড করার সুযোগ দেয়। ঠিক আছে? সেকেন্ড যে আরেকটা স্যার, কাজ করে সেটা যখন হচ্ছে, আমরা পেজিংটা করতেছিলাম, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন করতেছিলাম, তখন স্যার কিভাবে আমরা ওখানে বসাচ্ছিলাম প্রসেস 5টা? আচ্ছা, আমি ক্লিয়ার না, আপনার নেটের সমস্যা হচ্ছে কিনা আরেকবার বলবেন প্রশ্নটা? ও স্যার, আমি কোশ্চেন করতেছিলাম যে যখন আমরা পেজিং ইউজ করতেছিলাম না এক্সটার্নাল হ্যাঁ, ফ্র্যাগমেন্টেশনের কেসে, তখন স্যার হ্যাঁ। কিভাবে প্রসেস 5টা ওখানে বসতেছিল আর কি? আচ্ছা, সো দেখেন আবার যদি ওই ফিগারটায় যাই, এটাতে যাওয়া লাগবে। Shift, 1 মিনিট। আমরা যদি আবার যদি এখানে যাই, আমি যে কাজটা করতেছি, আমি বলতেছি যে আমার দুইটা পার্ট হবে। একটা হবে আমার যে অরিজিনালি আমার র্যামে যেটা আছে, সেই প্রসেসটাকে আমি হচ্ছে ফ্রেমে ভাগ করব। ঠিক আছে? তাহলে ধরেন আমার যে প্রসেস 5, সেটার জন্য যদি আমি 10 বাইটের ফ্রেম বানাই, তাহলে আমি কয়টা ফ্রেম বানাবো? 5টা। 5টা ফ্রেম বানাবো। ফাইন। আচ্ছা, বলতেছি যে এই
আমার যে ভার্চুয়াল মেমোরি সেটাকে আমি পেজে ভাগ করব, এন্ড পেজ আর ফ্রেমের সাইজ হচ্ছে ইকুয়াল। তাহলে এখানে আমার 40 কিলোবাইট ফাঁকা আছে, আমার কয়টা পেজ? 4টা। চারটা। চারটা পেজ হইলো এখানে। আবার দেখেন, এখানে একটা 10 কিলোবাইট ফাঁকা আছে, এখানে আরো কয়টা পেজ হবে? একটা। আরো একটা পেজ হবে, তাহলে টোটাল কয়টা পেজ হবে? 5টা। পাঁচটা। এখানে আমার এলোকেট করতে আসলে লাগবে কয়টা পেজ? 5টা লাগছে। পাঁচটা লাগবে। তো দেখেন, এই 10 কিলোবাইট এটাকে আমি এখানে এলোকেট করে দিলাম, এই 10 কিলোবাইট এটাকে আমি এখানে এলোকেট করে দিলাম, পরের 10কে আমি এখানে, এন্ড পরের 10 এখানে, এন্ড ফাইনালি যে 10 সেটাকে আমি এখানে এলোকেট করি। এন্ড কোন জায়গায় কাকে এলোকেট করছি সেটার আমি একটা ম্যাপিং নিয়ে নিই। তাহলে কি আমার আর কোনো ফ্র্যাগমেন্টেশন বাকি থাকলো? না। তো এই কাজটাই বলতেছে যে পেজিং ইন্ট্রোডিউস করলে সবচেয়ে বড় সুবিধা যেটা হয়, যে আমার কোনো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন থাকে না। এই যে দেখেন, বুঝতে পারছি। যে ফার্স্টটাই বলতেছে যে অ্যাভয়েডস এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। বুঝতে পারছি? হুম। আচ্ছা। সো পরের জিনিসটা যেটা বলতেছে যে প্রবলেম অফ ভ্যারিং সাইজ মেমোরি চাঙ্ক, এটা আসলে ওই একই জিনিস। যে এখানে আমার মেমোরি আছে 40, এখানে আছে 10, তাহলে দুইটা তো আলাদা আলাদা হয়ে গেল, একটা প্রবলেম হইতে পারে। তো এই জন্য হচ্ছে আমাকে পেজিং করে দিয়ে সবগুলাকে ইকুয়াল বানিয়ে দিছি, এই কাজটাই বলতেছে। তো এখন পেজিং এর কনসেপ্ট হচ্ছে এরকম যে ফিজিক্যাল মেমোরিটাকে আমরা ফ্রেমে ভাগ করতেছি, এন্ড লজিক্যাল মেমোরিটাকে আমরা পেজে ভাগ করতেছি। ঠিক আছে? তারপর যেটা বলতেছি যে আমরা আসলে যতগুলা ফ্রি ফ্রেম আছে সেগুলো একটা ট্র্যাক রাখবো, দেন আমরা একটা পেজ টেবিল ইন্ট্রোডিউস করব। এই হচ্ছে আমার সেট আপে পেজ টেবিল। তো পেজ টেবিলটা যখন আমি ইন্ট্রোডিউস করতেছি সেটা আসলে কি করতেছে, লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে একটা ট্রান্সলেশন ম্যাপিং হিসেবে কাজ করতেছে। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। আচ্ছা। তো স্যার, নেক্সট যেটা কথা হচ্ছে যে আমি যদি এন পেজের একটা প্রোগ্রামকে চালাইতে চাই, তাহলে আমার আসলে কতগুলা ফ্রি ফ্রেম লাগবে, এটা। ধরেন আমি একটা প্রোগ্রাম চালাবো যেটার জন্য ধরেন আমার সাপোজ যে আমার পেজ সাইজ হলো 4 কিলো, যে আমার সাপোজ 20 কিলোবাইট মেমোরি লাগবে। তো তার মানে আমার কয়টা পেজ লাগবে? পাঁচটা, তাই না? কারণ আমার মেমোরি লাগবে 20 কিলোবাইট, তাহলে আমার টোটাল কয়টা পেজ লাগবে? তাহলে আমার টোটাল পাঁচটা পেজ দরকার। সো এই পাঁচটা পেজকে আমি আসলে যদি মেইন মেমোরিতে নিতে চাই, তাহলে আমার কয়টা ফ্রেম লাগবে? প্রত্যেকটা পেজের জন্য একটা করে ফ্রেম, তাহলে পাঁচটা পেজের জন্য আমার পাঁচটা 5টা ফ্রেম ফ্রেমই লাগবে। দরকার। তো সিমিলারলি আমার যদি এন সংখ্যক পেজ থাকে, তাহলে আমার অবশ্যই এন সংখ্যক ফ্রি ফ্রেম দরকার, এন্ড প্রত্যেকটাতে হচ্ছে আমি প্রোগ্রামটাকে লোড করবো, তাই না স্যার? ইয়েস স্যার। তো নেক্সট যেটা, যে এখন আমাদের এই কোর্সে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই ট্রান্সলেশনটা কিরকম ভাবে হয় সেই জিনিসটা আমাদের একটু দেখা লাগবে। তো তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, যে আসলে পেজ টেবিলের ছবিটা কিরকম হয়। হোপফুলি এটা দেখা যায়। দেখেন স্যার, ইনিশিয়ালি আমরা আমাদের সিপিইউ সে আসলে জেনারেট করে এই ভার্চুয়াল অ্যাড্রেস, তাই না? বা লজিক্যাল অ্যাড্রেস। আর আমার যে র্যামের যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমি বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেস। যে অ্যাড্রেসটা এভেলেবল সেটাকে আমি বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেস। তো আসলে যে কাজটা হয়, ভার্চুয়াল অ্যাড্রেসটা যেটা থাকে সেটার জন্য এই যে ম্যাপিংটা সেটার জন্য আমরা এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করি, যেটাকে আমরা বলতেছি পেজ টেবিল। এই পেজ টেবিলের কাজ কি, সে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল যে অ্যাড্রেস সেটাতে সে ট্রান্সলেট করে। ঠিক আছে? এই ম্যাপিং এর কাজটা সে এই জায়গায় করে। তো এখন এইটা দেখার পরে আমরা যদি আমার পরের এটাই যাই, পরের যে আমার ফিগারটা আছে সেটাই যাই, এখানে আসলে আর একটু ক্লিয়ার হবে।
দেখেন স্যার, অ্যাড্রেসের যে ট্রান্সলেশনটা, এই যে আমি ভার্চুয়াল অ্যাড্রেস আমি যে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করতেছি, এই যে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আমি যে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করতেছি, এই ট্রান্সলেশনটা তো আসলে স্যার খালি বললাম করে ফেলা বেতন। আমার কম্পিউটারে তো সবকিছু আসলে ম্যাথমেটিক্যালি কাজ করে, তাই না? সো আমি যে নতুন একটা কনসেপ্ট দিয়ে দিলাম, বললাম যে ট্রান্সলেশন করে ফেলবে, বাট এটা তো আসলে পসিবল না, আমাকে তো অবশ্যই এটার ম্যাথমেটিক্যাল বেসিকটা বলতে হবে। তো দেখেন, বেসিকটা হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকটা পেজে আমরা আসলে, ধরেন এখানে আমরা লিখতেছি, আমার বইয়ের একটা পেজে আমি লিখতেছি এরকম করে যে এখানে আমি 10টা লাইন লিখলাম, যে 0 থেকে 9 পর্যন্ত। এই যে 10টা লাইন আমি লিখলাম, এই সেম 10টা লাইনে কিন্তু আমার ফ্রেমেও লেখা থাকবে। বলতেছি পেজ আর ফ্রেম এই জিনিস। তাহলে আমার পেজে যে 10টা লাইন লেখা, সেই 10টা লাইন আমার ফ্রেমেও লেখা। তো এই ফ্রেমেও 0 থেকে 9 পর্যন্ত থাকবে। এন্ড এই প্রত্যেকটা পেজের ভিতরে যে কয়টা লাইন লেখা, যে কয়টা জায়গা পসিবল, সেটাকেই আমি বলতেছি পেজ অফসেট। স্যার, এই বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। যে পেজ অফসেট মানে কি? পেজ অফসেট মানে হলো আমার টোটাল পেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমার বিট লাগে। যেমন দেখেন স্যার, আমি যদি এরকম করে বলি যে আমার এটা যদি হয় এরকম যে আমার কারেন্ট পেজ সাইজ হচ্ছে পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তাহলে আপনি বলতে পারবেন যে আমার এই পেজটাকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগবে? কোয়েশ্চেনটা আরেকবার বলতে পারবো? আমার যদি পেজ সাইজ হয় 4 কিলোবাইট, তাহলে একটা পেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কতগুলো অফসেট বিট লাগবে? স্যার এটা কি লগ 2 টু দি পাওয়ার 4 কিলোবাইট করতে হবে? হ্যাঁ, লগ 2/4 কিলোবাইট। তার আসলে কি হয়? 4 কিলোবাইট যদি হয়, 4 কিলোবাইট মানে কত? 4096। এটাকে আর টুর পাওয়ারে নেই, 4 কিলোবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত হবে? স্যার 12 বিট লাগবে। 12। 2 টু দি পাওয়ার 12, এত বাইট, তাই না? হুম। ইয়েস স্যার। তাহলে আমার বিট লাগবে কতগুলো? ও আচ্ছা, বিট তো আবার সেটা হচ্ছে 12 বিটস নিডেড টু রিপ্রেজেন্ট দ্য পেজ অফসেট। বুঝা গেছে? হুম। তো তাহলে দেখেন, এই যে এইখানের বিষয়টা, এই যে পেজ অফসেট, সেটাকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। হচ্ছে আমার কতগুলো বিট লাগবে, তাহলে ফর এ গিভেন লজিক্যাল অ্যাড্রেস স্পেস অফ 2 টু দি পাওয়ার m। স্যার, লাইনটা বোঝা গেছে? লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 2 টু দি পাওয়ার m। তাহলে আমাকে বলেন, যদি লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল অ্যাড্রেসটা যদি 2 টু দি পাওয়ার m হয়, তাহলে এই ভার্চুয়াল অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করতে আমার কতগুলা বিট লাগবে? স্যার বিট লাগবে। m বিট লাগবে। ফাইন। সো আমি বলতেছি যে আমার ভার্চুয়াল অ্যাড্রেস টোটালটা রিপ্রেজেন্ট করতে আমার লাগবে হচ্ছে m বিট। তার মাঝখানে আমার পেজ সাইজ আমি বলতেছি 2 টু দি পাওয়ার n। তাহলে পেজকে রিপ্রেজেন্ট করতে কতগুলা বিট লাগবে? বিট। n বিট। ফাইন। সো এই n বিটটা হচ্ছে এখানে আমার ভার্চুয়াল অ্যাড্রেস টোটালটাকে রিপ্রেজেন্ট করতে আমার দরকার m বিট। এই টোটালটা হচ্ছে আমার m বিট। তার মাঝখানে আমার n বিট লাগবে শুধুমাত্র একটা পেজকে রিপ্রেজেন্ট করার জন্য। যে এই পেজে যতগুলা লাইন পসিবল, তার মানে এই পেজ হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে পেজের সাইজ, এন্ড এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার n সংখ্যক বিট দরকার। বুঝছি স্যার এটা? তাহলে m বিটের মধ্যে n বিট লাগবে হচ্ছে আমার পেজ রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে বাকি এই যে এখানে যে m মাইনাস n বিট আছে, সেটা আমি কি জন্য রাখবো?
এটা হচ্ছে আমার কোশ্চেন। তো বাকিগুলো তো পেজে ডিভাইডেড করা সম্ভব না এন সাইজে। না, আমি ওকে। যদি বলি যে আমার কাছে আমার পেজের সাইজ হচ্ছে এন, ধরেন 2 কিলোবাইট, ঠিক আছে, আমার টোটাল লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে ধরেন 10 কিলোবাইট, আমার পেজের সাইজ হচ্ছে 2 কিলোবাইট, এন্ড আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 10 কিলোবাইট, টোটাল যে মেমোরি ভার্চুয়াল অ্যাড্রেস সেটা হচ্ছে 10 কিলোবাইট। তাহলে বলতে পারবেন যে আমার কয়টা পেজ পসিবল? 5টা। পাঁচটা। পাঁচটার বেশি কি আপনি পেজ বানাইতে পারবেন নো এখানে? স্যার, নো। So, এই যে পাঁচটা পেজ আমার পসিবল, এই পাঁচটা পেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কি একটা বিট দরকার আছে না? হ্যাঁ, যে দরকার আছে স্যার। নাম্বার, 0 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, এটার জন্য কি আমার বিট লাগবে না? ইয়েস স্যার, লাগবে। তো এই যে বিট গুলা, এইগুলাই হচ্ছে আমার এই উপরের দিকে যে এমএসবি এর সাইডে যেগুলা, এটা তো আমার এমএসবি, এটা হচ্ছে আমার এলএসবি, তাই না? ইয়েস স্যার। এই যে আমার টোটাল যে ভার্চুয়াল অ্যাড্রেসটা থাকে, সেই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে আমরা আসলে দুইটা পার্টে ভাগ করি। একটাকে আমরা বলি পেজ নাম্বার, এক উপরের যে এমএসবি সাইডের যে পার্টটা সেটাকে, সেটার জন্য যে বিট গুলা সেটা হচ্ছে আমার পেজ মার্কে ডিনোট করে, এন্ড নিচের সাইডের যে বিট গুলা সেটা হচ্ছে আমার পেজ অফসেট কে ডিনোট করে। ঠিক আছে? তো তাহলে কি এন্ড আমরা ফুল লজিক্যাল অ্যাড্রেসটাকে ভাগ করতেছি, মানে? হ্যাঁ, ফুল লজিক্যাল অ্যাড্রেস যেটা থাকে, সাপোজ ধরেন কোশ্চেন, আমি একটা কোশ্চেন যদি করি এরকম যে আমার সিস্টেমটা হচ্ছে 64 বিট ভার্চুয়াল অ্যাড্রেস, আমার 64 বিট ভার্চুয়াল, ফাইন। দেন বলতেছি আমার যে 4 কিলোবাইট পেজ সাইজ, তাহলে আগে আমাকে বলতে পারবে কুলেট যা নাম্বার অফ পেজেস কয়টা হইতে পারে? এটা হচ্ছে আমার কোশ্চেন, আনসার কি হবে? 8টা। 64 বিট ভার্চুয়াল অ্যাড্রেস আচ্ছা। মানে কি? তার মানে হচ্ছে 0 থেকে 63 পর্যন্ত, 64 পর্যন্ত, হ্যাঁ। 63 পর্যন্ত হচ্ছে আমার ভার্চুয়াল অ্যাড্রেসটা, ঠিক আছে? ইয়েস স্যার। এন্ড আমি বলতেছি এই ভার্চুয়াল অ্যাড্রেসটাকে কি আমরা দুই ভাগে ভাগ করি না? এই যে আমার টোটাল ভার্চুয়াল অ্যাড্রেস, সেটাকে হচ্ছে আমি দুইটা পোর্শনে ভাগ করতেছি, একটাকে আমি বলতেছি পেজের অফসেট, আরেকটাকে বলতেছি আমি পেজের নাম্বার, তাই না? জি স্যার। তাহলে দেখেন, পেজের অফসেটটা অফকোর্স আমি ডিটারমাইন করব পেজের সাইজ থেকে। হুম। তাহলে আমি পেজের সাইজ কত বলতেছি? 4 বাইট। 4 কিলোবাইট। 4 কিলোবাইট। 4 কিলোবাইট তার মানে কি 2 টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাই না? জি স্যার, হ্যাঁ। তাহলে কত হইলো? 4 কিলোবাইট মানে কত হইলো? 2 টু দি পাওয়ার 12 বাইট। এটা হয়েছে না? ইয়েস স্যার। সো আমার মেমোরিটা যেহেতু বাইট অ্যাড্রেসেবল, তাহলে 2 টু দি পাওয়ার 12 বাইট কে আমার এই পেজের অফসেট রিপ্রেজেন্ট করার জন্য আমার 12 বিট লাগবে। তো এই 0 থেকে 11 পর্যন্ত এই টোটাল যে 12 বিট, সেই 12 বিট লাগবে শুধু আমার পেজকে রিপ্রেজেন্ট করার জন্য। বুঝতে পারছি? ইয়েস স্যার। এই 12 বিট আমার লাগবে হচ্ছে শুধু পেজকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে বাকি যে ধরেন 64 থেকে 12 গেলে কত থাকে? বাকি যে 52, বাকি যে 52টা বিট থাকবে, এই টোটাল 52টা বিট দিয়ে আমি আসলে কি করতে পারি? পেজ রিপ্রেজেন্ট করতে পারি না? ইয়েস স্যার। সো তাহলে আমার টোটাল পেজের নাম্বার কত হবে? 2 টু দি পাওয়ার 52।
বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যদি এটাই দেখি, দেখেন সেম কাজ। এখন হচ্ছে ওই যে আমরা আগে যে ফিগারটা দেখছিলাম সেটাই করতেছি জায়গায়, যে আমার সিপিইউ সে হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাড্রেস বা লজিক্যাল জেনারেট করে। এন্ড দেখেন এটার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে সরাসরি অফসেট, আরেকটা হচ্ছে কি আমার পেজ নাম্বার, তাই না? ইয়েস স্যার। এন্ড দেখেন এই লজিক্যাল অ্যাড্রেসটাকে যখন আমি ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করতে যাই, তখন দেখেন আমার যে অফসেটটা থাকে এই অফসেটটাকে আমি কিন্তু সরাসরি আমার ফিজিক্যাল অ্যাড্রেসে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? আর আমি এই যে আমার পেজ নাম্বারটা, সেটার জন্য আমি শুধু আমার পেজ টেবিলটাকে দেখতেছি, পেজ নাম্বারটাকে বের করার জন্য শুধু আমি আমার পেজ টেবিলটাকে দেখতেছি। এন্ড দেখেন এই পেজ টেবিলে যে এন্ট্রিটা দেওয়া আছে সেই এন্ট্রিটাকে আমি হচ্ছে ইনসার্ট করে দিচ্ছি। তাহলে কি হলো, আমি একটা নতুন একটা পার্ট পাইলাম, আগের একটা পার্ট অলরেডি কপিড ছিল, এই দুইটাকে মিলে কি আমি নতুন আরেকটা অ্যাড্রেস জেনারেট করতে পারতেছি না? জি স্যার। সেটাকেই আমি বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেস। আমার তো 20 পেজ শেষ করার কথা ছিল, আমি তো 10 পেজে আটকে গেলাম। প্যারা নাই, সমস্যা হবে না। তো আমরা যদি, তো তাহলে পেজ নাম্বার দিয়ে আমরা বুঝতেছি যে কতগুলা পেজ আমরা রাখতে পারবো আর কি। হ্যাঁ, পেজ নাম দিয়ে আসলে ধরেন এরকম না ঠিক, যে এটা আসলে এইভাবে চিন্তা করা যায় যে আমি যদি একটা বই চিন্তা করি, ইয়েস স্যার। ঠিক আছে, আমি যদি একটা বই চিন্তা করি, আমার বইয়ে সাপোজ ধরেন 100টা পেজ আছে, ঠিক আছে? এখন প্রত্যেকটা পেজ কি, বইয়ের প্রত্যেকটা সাইজ কি একই রকম না? ইয়েস। আপনি যদি দেখেন বইটা যদি টেক্সট বই হয়, যদি কোনো ছবি টবি কিছু যদি না থাকে, তাহলে দেখবেন যে বইয়ের প্রত্যেকটা পেজে একই সংখ্যক লাইন আসলে লেখা পসিবল, হ্যাঁ। 10 লাইনই হবে। হুম। তো এইটা যদি হয়, এখন আমি আপনাকে কোশ্চেন করলাম যে তুমি 10 নাম্বার পেজের নাম্বার লাইনটা পড়ো, তাহলে আপনি ফার্স্টে কি করবেন? 10 নাম্বার পেজে যাব। হ্যাঁ, আমি ফার্স্টে 10 নাম্বার পেজে যাব। এখন ধরেন আপনি এই বইটার, ধরেন হচ্ছে একটা বড় পার্ট, ঠিক আছে, যে আরো 3টা বই একসাথে মিলে এই বইটা, তাহলে যদি এরকম আপনাকে বলে দেওয়া থাকে যে 10 নাম্বার পেজটা আসলে হচ্ছে আমার কারেন্ট যে বইটা আছে সেটার 2 নাম্বার পেজের সাথে রিলেটেড, তাহলে আমি কি করব, আমি 10-এর জন্য যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটা আগে চেক করব না, যেটা হচ্ছে 2। ইয়েস স্যার। দেন এই 2 নাম্বার পেজে যায়, দেন আমি 5 নাম্বার লাইনটাকে পড়বো না? হুম। তাহলে দেখেন আসলে কি হচ্ছে, এই যে 5 নাম্বার লাইন, এই 5 নাম্বার লাইন কিন্তু সেমই রয়ে গেছে, বাট এই যে 10, এই 10 কিন্তু আমার কনভার্ট হয়ে এখন কত হয়ে গেছে, 2। 2। বুঝতে পারছি? হুম। তাহলে বুঝতে পারছি। দেখেন এই যে 5 নাম্বার লাইন, এটা ছিল আমার অফসেট। অফসেট আসলে যা ছিল তাই কি হয়ে গেছে, রয়ে গেছে, বাট শুধু আমার যে পেজ নাম্বার ছিল, সেই পেজ নাম্বারটা হচ্ছে ম্যাপিং এর থ্রুতে একটু আলাদা হয়েছে। বুঝতে পারছি স্যার ক্লিয়ার স্যার। স্টেপটা? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন এটার একটা সুন্দর ছবি আছে, এই যে এটা। তো এই ছবিটা যদি দেখেন, তারপর দেখেন এই যে এটা হচ্ছে আমার একটা 32 বিট ভার্চুয়াল অ্যাড্রেস, 32 বিট ভার্চুয়াল অ্যাড্রেস। এন্ড আমি বলতেছি এই 32 বিট ভার্চুয়াল অ্যাড্রেসের পেজের সাইজ বা পেজের অফসেট হচ্ছে 12 বিট, ঠিক আছে? তাহলে এই যে আমার পেজের অফসেটটা সরাসরি আমি কি করতেছি, এখানে যা ছিল তাই রেখে দিচ্ছি, সরাসরি এই 12 বিট আমি এখানে নিয়ে আসলাম। বুঝা গেছে স্যার? ইয়েস স্যার। আচ্ছা, আর আমি বাকি যে কাজটা করতেছি দেখেন, পরের যে কাজটা করতেছি আসলে, এই যে বাকি যে আমার পেজ নাম্বার,
এই পেজ নাম্বারটাকে হচ্ছে আমি ম্যাপিং এর থ্রুতে ট্রান্সলেট করতেছি। যেমন দেখেন এই যে আমার বিটের পেজ নাম্বার, সেটার রেসপেক্টে আমার যে ফিজিক্যাল পেজ নাম্বারটা এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে দেখেন 20 কনভার্ট হয়ে কত হয়ে গেছে এখন 18 বিট, তাই না? এই যে আমি 20 বিট ইনপুট দিলাম, আমার ম্যাপিং এখন 20 কে কত কনভার্ট করে দিছে? 18 বিট। 18। এই 18 বিট হচ্ছে আমি এই 12 বিটের পরে থেকে সামনের দিকে এই 18 বিটকে আমি প্লেস করলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ফিজিক্যাল পেজ নাম্বার এন্ড এটা হচ্ছে আমার পেজ অফসেট। এই দুইটা মিলে এখন দেখেন কি হয়ে গেছে। আগেরটা ছিল আমার ভার্চুয়াল পেজ নাম্বার আর সাথে ছিল অফসেট। এই দুইটা মিলে আমি বানাইছিলাম হলো আমার ভার্চুয়াল পেজ, ঠিক আছে, যে ভার্চুয়াল এডস সেটা বানাইছিলাম। এখন আমি অফসেট যেরকম আছে সেরকমই রেখে দিলাম, বাট ভার্চুয়াল পেজ নাম্বারকে ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট করে আমি বানাইলাম হচ্ছে ফিজিক্যাল পেজ নাম্বার, যেটা আমি পাইলাম। তাহলে ফিজিক্যাল পেজ নাম্বার তার সাথে হচ্ছে অফসেট, তাহলে আমি কি পাইলাম? আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা পাইলাম। এই বিষয়টা ক্লিয়ার? স্যার এখানে আমরা যে ভার্চুয়াল থেকে ফিজিক্যাল পেজ নাম্বারে কনভার্ট করতেছি, বা স্যার বিটের যে পার্থক্য, মানে একটা হ্যাঁ, 20 বিট আর একটা হচ্ছে 18 বিট, স্যার এটা কিভাবে হ্যাঁ। মানে কনভার্সনটা হচ্ছে এ- বা চেঞ্জ? এটা হচ্ছে ধরেন, সাপোজ ধরেন এই যে বললাম যে আমার যে 10 নাম্বার পেজটা, 10 নাম্বার যে আমার পেজটা ছিল, ধরেন এটা হচ্ছে জাস্ট একটা বই, যে সাপোজ ধরেন কেমিস্ট্রি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ঠিক আছে, যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে বই সেটার 10 নাম্বার পেজে ছিল। এখন আমি যদি দুইটা, যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাকে যদি আমি একসাথে কম্বাইন করি, তাহলে ধরেন আমি ফার্স্টে হচ্ছে সেকেন্ড পেপারকে দিলাম, দেন আমি ফার্স্ট পেপারকে দিলাম, তাহলে কি হবে? নতুন যে বইটা হবে সেই বইটায় কি আর 10 নাম্বার পেজে কি ফার্স্ট পেপার থাকবে? নো স্যার। চেঞ্জ হয়ে গেল না? ইয়েস স্যার, চেঞ্জ হয়ে গেল। এই যে চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জটাকে যদি আমি ম্যাপিং করে রাখি, যে ফার্স্টে যে 10 সেটা পরে হচ্ছে আমার 110, এই যে আমি ম্যাপিংটা করে রাখলাম, এই ম্যাপিংটা করে রাখায় আমার সুবিধাটা কি? তো আমি জাস্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা মানে ফিজিক্যাল পেজটা খুঁজে পাবো কোন নাম্বারটা হ্যাঁ, কি বসাতে হবে। যে আপনি চাচ্ছেন 10, আপনার বইয়ে আপনি বলতেছেন 10 আমার লাগবে, 10 নাম্বার পেজের 2 নাম্বার লাইনটা আমার লাগবে। আপনার বইয়ে যেটা 10, আমার বইয়ে সেটা হচ্ছে 110। তাহলে আমি কি করবো? আমি 110 নাম্বার পেজে যাব, যাই 2 নাম্বার লাইন যেটা আছে সেটা আপনাকে বলবো। ইয়েস স্যার। বুঝতে পারছি? তো সেম কাজটা ইয়েস। এখানে হচ্ছে, যে আমার ভার্চুয়ালটা হচ্ছে 20 বিটের। তো আপনি 20 বিটের ভার্চুয়াল পেজ, আপনি সিইও, আপনি 20 বিটের ভার্চুয়াল পেজ সম্পর্কেই জানেন। আপনি বলতেছেন এই 20 বিটের ভার্চুয়াল পেজ এন্ড তার মাঝখানে থাকা 12 বিটের যে link, সেটা, সেখানে যে ডাটা আছে আমাকে বলুন। And আমার কাছে এই ম্যাপিংটা আছে যে 20 বিটের ভার্চুয়াল পেজটা আসলে আমার কাছে যে মেমোরি আছে সেটা 18 বিটের সাথে ম্যাচ করে। তাহলে আমি কি করব? আমি এই 18 বিটের যে আমার কাছে যে পেজটা আছে সেটা 18 বিটে যাব, যাওয়ার পর সেটার যে 12 বিটের লাইনটা, সেই লাইনটা আমি আপনাকে বলে দিই। হয়ে গেল না কাজটা, ট্রান্সলেশনটা? ইয়েস স্যার। এই কাজটাই আসলে করতেছি। তো আমরা আজকে এই পর্যন্তই থাকবে। আমরা যদি দুইটা ম্যাথ দেখি পরে, এখানে কয়েকটা ম্যাথ আছে, আমরা যদি ম্যাথ গুলো একটু দেখতে পারি তাহলে আসলে এই জিনিসটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে? মেগা মিটটা কবে অ্যানাউন্স করবে? এটা আসলে সেন্ট্রালি বলে দিবেন, স্যার মেইল করে দিবেন, হোপফুলি 1 উইক আগে বলে দিবেন আর কি, যে পরীক্ষা হওয়ার 1 উইক আগেই নর্মালি অ্যানাউন্স করা হয়। এন্ড ফাইনালের হয়তো 1 উইক আগে হওয়ার চেয়ে সবচেয়ে বেশি। সো এটা আসলে নেক্সট উইক নাগাদ আসলে অ্যানাউন্স করে দেওয়ার কথা। আই এম নট শিওর। এটা
কোর্স কোঅর্ডিনেটর উনি আসলে ম্যানেজ করেন আর কি টোটাল।